এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার। বর্ণপরিচয় মার্কেট আমি তো বহু বছর ধরে দেখছি, ওটার মার্কেট বলবেন না। একতরফাভাবে আমাদের চুক্তিটাকে বাতিল করে দিয়ে বর্ণপরিচয়ের প্রকল্পের আমি কিন্তু একদম শুরু থেকে জানি। ববি হাকিম 10-20 বার আমরা চিঠিটা দিয়েছি, রেসপন্স দেননি। গভর্নমেন্ট নিজের থেকে না করে আরো ডিস্ট্রয় হয়ে যাবে তাড়াতাড়ি। এশিয়ার সবচেয়ে বড় বইয়ের মল হলো না, এই দায় কার? সত্যি কথা বলবো, আমার সামনে বৃষ্টি ভেজা কলেজ স্ট্রিট, যা কার্যত সুইমিং পুল, আর আমার পেছনে অর্ধ সমাপ্ত বর্ণ পরিচয় বাজার, যেখানে হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় বুক মল। এইটা হচ্ছে বর্ণের পরিচয়ের প্রথম, মানে 1 নম্বর গেট, তাই তো? ওইখানে দেওয়ালটা ভেঙে গেছে। মার্কেট আনকমপ্লিট হওয়ার জন্য বছর দিকে আগে উপর থেকে পুরো একদম সিমেন্টের পুরো একদম খুলে পড়ে গেল, চাই পড়ে গেছে পুরো একদম নিচে, পুরো দেয়াল, মানে পুরো দেয়াল খুলে পড়ে গেল এই জায়গাটা। বিকাশ বাবুর সময় প্ল্যান পাস হয়েছিল, সুব্রত বাবুর সময় এক্সিকিউট হয়েছে, কিন্তু তারপরে লাস্ট 15 ইয়ার্সে কেউ একটা পা স্পর্শ করতে চায়নি। মানে শুধু কি আইনি জট নাকি মানে উদাসীনতাও রয়েছে? যে উদাসীনতাটা মেয়ে যতবার মেয়রের কাছে গেছে, আমাদের সুপারিনটেন্ডেন্ট কাগজ লিখে পাঠিয়ে, চিঠি লিখে পাঠিয়েছে আমাদের এখানে 2 লাখ টাকা পাস হোক অন্তত কমপক্ষে, মানে এত কোটি টাকা তোমাদের এখানে যখন আছে প্রজেক্ট 2 লাখ টাকা, সেই টাকাও পাস করায়নি। মানে 1 টাকাও বলছে না, কলসি মার্কেটের জন্য 1 টাকাও দেওয়া হবে না। সুপারিনটেন্ডেন্ট সেটা আমাদেরকে নিজে বলেছে কমিটিকে যে 1 টাকাও দেবো না কলসি মার্কেটের জন্য। কদিন আগে মানে আমি মৃত্যুর হাত থেকে বেঁচেছি, এই পুরো জিনিসটা একসঙ্গে পড়ে গেছে। আপনি একবার এইটা দেখিয়ে দেন, তাহলে আমি কর্পোরেশনকে চিঠি দিয়েছি, ছবিও দিয়েছি কেএমসিকে, এটা পুরো একদম অল অফ আ সাডেন পুরোটা পড়ে গেছে। আমিনুদ্দিন ববি ছিলেন মার্কেটের দায়িত্বে, তার আত্মীয় স্বজন এই কলাবাগানের খুব জড়িয়ে আছেন। প্লাস এখানে জসিমউদ্দিন ছিলেন কাউন্সিলর, তিনি তো দেখবেন ওখানে গেলে হ্যারিসন রোড দিকে ঢোকার মুখে তিনি তার এক আত্মীয়র নামে বেনামে ওখানে একটা রোল কাউন্টার করে মেন এন্ট্রান্সটাই বন্ধ করে দিয়েছেন, আমরা গেট বসাতে পারিনি। ঠিক তেমনি আমিনুদ্দিন ববির স্নেহচ্ছায় লালিত তারা দেখবেন এই সি ব্লকের ওখানে একটা ক্লাব ঘর করে ফেলে। এই স্বপ্নটা অনেকদিন আগে বিদেশ যখন যেতাম বিশেষ করে ইউরোপে, অনেকগুলো শহরে ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, দেখতাম এক একটা বাড়ি খুব নাতি উচ্চ, 3 তলা 4 তলা বাড়ি, গোটা বাড়িটাই হচ্ছে বইয়ের বাড়ি। পরবর্তীকালে দেখলাম যে চীন অলিম্পিক শেষ হওয়ার পরে যে বাড়তি জায়গা হবে, তাতে একটা 6 লাখ 4.5 লাখ স্কোয়ার ফিটের একটা সারা বাড়িটাই একটা বড় বুক মল তৈরি করবে। তো সেটাই আমাকে ওই ভাবনার মূল বীজটা সেখান থেকেই শুরু। ব্লুপ্রিন্ট যেটাকে বলা হয়, সেরকম একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, তার ডিজাইন তৈরি করা হয়েছিল, কেমন হবে, কয়েক হাজার গাড়ি ওখানে পার্কিং করা যাবে। এপাশের একটা মার্কেট ছিল, আর একটা রাস্তার ওপারে একটা মার্কেট ছিল, এবং এই দুটো মার্কেটকে কিভাবে জুড়ে দেওয়া হয়েছে, রাস্তার ওপর দিয়ে একটা ঢালাই করে একটা তৈরি করা হয়েছে। ওই দুটো মার্কেটকেই একসঙ্গে করে একটা বর্ণপরিচয় মার্কেট হবে, এবং সেটা খুব সম্ভবত 7 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল। কলেজ স্ট্রিট মার্কেটে যারা ছিলেন আর কি, যারা ব্যবসার সঙ্গে, বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদেরকে কীরকমভাবে জায়গা দেওয়া হবে সেগুলো সমস্ত তৈরি হয়ে গেছিলো। তারপর জানি না কোন অজ্ঞাত কারণে সেটা আর হয়ে উঠল না। তখন সুব্রত মুখোপাধ্যায় মেয়র। সুব্রতদার আবার একটা স্বপ্ন ছিল বিদেশি ধাঁচে বাজারগুলো হবে, সবজি বা ফল বিক্রি করেন তাদের জন্য রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। আজকে এটা বিক্রি হলো না, আমার ফ্রিজেই এটা রইলো, পরের দিন আবার সেটা। এবং সুব্রতদা যা ভিজুয়ালাইজ করতেন সেটা কিন্তু করতেন। ঐতিহ্যশালী স্টার থিয়েটার আগুনে পুড়ে গেল, তখন কিন্তু সিপিএমের পুরসভা তাকে পুনরুজ্জীবিত করতে পারেনি। সুব্রত মুখার্জি এসে কিন্তু তাকে আবার নবরূপ চালু করেছে। সুব্রত মুখার্জি কিন্তু প্রোডাক্ট অফ কলেজ স্ট্রিট, ক্যালকাটা ইউনিভার্সিটি, ছাত্র রাজনীতি, বই পড়া, সংস্কৃতি মনস্ক। সুব্রত মুখোপাধ্যায় তৎকালীন মেয়রকে যখন সমরনাগ এই প্রপোজালটি দেন, তখন আমি সেখানে উপস্থিত এবং বসেছিলাম। মোস্ট ইন্টারেস্টিংলি, সেদিন সন্ধ্যাবেলা, যেদিন সকালে প্রপোজালটা দিয়েছেন, রিপোর্টিং থেকে যারা পুরসভা ব্রিফ করছে, বললো দাদা একটা বড় খবর হয়েছে। বললাম কি? বললো কলেজ স্ট্রিট মার্কেটে বুক মল হবে, মেয়র অ্যানাউন্স করেছেন প্রেস কনফারেন্স। কলকাতার একটা অন্যতম মানে ল্যান্ডমার্ক ডেস্টিনেশন বানাবার জন্য এত দূর এগিয়েছে। এই যে কলোনেটগুলো এই যা বানিয়েছে, এটাই যখন পুরো কমপ্লিট হবে, পূর্ণ রূপ নেবে, তখন এটা একটা উত্তর কলকাতার অন্যতম দর্শনীয় জায়গা হবে। কিন্তু কত কোটি টাকার প্রজেক্ট ছিল এটা? 400 কোটি টাকার প্রজেক্ট ছিল, আমরা প্রায় 300 কোটি টাকা খরচ করেছি।
সময় লাগতে পারে? আমরা যেদিন থেকে আবার দায়িত্বটা মানে এই কর্পোরেশনের যে তগলুকি ফরমান, সেই ফরমানটা বাতিল বলে ঘোষিত হবে, তার থেকে আমাদের 1.5 বছরের মধ্যে আমরা ব্লক ওয়াইজ, প্রথমে এ ব্লক, তারপরে বি ব্লক, তারপরে সি ব্লক, আমরা পুরো শুরু করে মোটামুটি আড়াই বছর মধ্যে আমরা এবারে আর পুরো ব্লকটা একসাথে হ্যান্ড ওভার করবো না। আমরা আগে এ ব্লকটা করবো, যেটা প্রায় শেষ, তারপরে বি ব্লকটা করবো, বি ব্লক করতে করতে সি ব্লক দেবো। সি ব্লকটা খুব ছোট, উপরে গিয়ে তো একই ব্লক। সৌরভ, এরকম আমাদের আর্কাইভ ঘাঁটতে গিয়ে কি পেলাম, উদ্বোধনের দিন সেদিনকার আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপনটা বেরিয়েছিল। এটা কবেকার? 25শে ফেব্রুয়ারি 2006। এখানে বলছে ঐতিহ্য তরুণকে নির্বিঘ্ন ও বর্তমান ব্যবসাগুলিকে অক্ষুণ্ণ রেখে কালি কলমের বিপুলতার আয়োজন, বুকমল, বইবাসর, বর্ণপরিচয়। হেরিটেজ কনজারভেশন কমিটি ও অমূর্ত সেনের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি এটার দায়িত্বে। আর উদ্বোধনের দিন থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। 26 তারিখ এই খবরটাই বেরোয়, যেখানে হেডলাইন ছিল 4 বছরে বইবাজার চান বুদ্ধ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখো, বলছে যে মোট 6 লক্ষ বর্গফুট এলাকার 30% বর্তমান ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে, বাকি 70% গড়ে উঠবে বুকমল। যেটা অ্যাকচুয়ালি আমরা দেখলাম সেটা তো হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠানে উপস্থিত কবি শঙ্খ ঘোষকে তিনি অনুরোধ করেন বুকমলের লাকসই বাংলা খুঁজে দিতে। খুঁজতে আজ কি অবস্থায় দাঁড়িয়ে। তারপরে এইটা হচ্ছে 2007-এর, মানে পরের বছরই। মানে বুদ্ধবাবু 4 বছরের সময়সীমা বেঁধে দিলেন। তারপর 2007-এ বৈশাখ মাস থেকেই শুরু হচ্ছে। মানে এক্স্যাক্টলি, মানে এইখানে সেটাই লেখা আছে, বৈশাখ মাস থেকে কাজ শুরু বর্ণপরিচয় ভবনের। মানে 7 এপ্রিলের কাগজ। এই 3 দশকের মধ্যে কাজ শুরু হওয়ার কথা ছিল। তারপর কি হলো, 2007 পেরিয়ে 2012, বর্ণপরিচয় শেষ কতদিনে জানা নেই কলকাতা পুরসভার। অদ্ভুত। এবং বলছে যে সাবহেডে বলছে ক্ষতিপূরণও পাননি ব্যবসায়ীরা। সেই অভিযোগ তো আমরা গিয়ে দেখেইছি। এবং সমর নাগ, যিনি বেঙ্গল শেল্টারের অধিকর্তা, তার সঙ্গেও কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে তারও বছর 6-এর মধ্যে জিনিসটা শেষ করার পরিকল্পনা ছিল। এটা বোধহয় সব থেকে লেটেস্ট, 2021। দুরবস্থা এবং আবর্জনায় বিবর্ণ কলেজ স্ট্রিটের বর্ণপরিচয়, এই হচ্ছে হেডলাইন। তুমি যেমন বললে সৌরভ যে বিবর্ণ, আমরা গিয়ে দেখেছি ওখানে যে ফলকটা রয়েছে, যেটা বুদ্ধবাবু আবরণ উন্মোচন করেছিলেন, সেখানে একেবারে ওই হেরিটেজ যে তোরণটার মধ্যে দিয়ে ঢুকেই একেবারে বাঁ হাতে যেটা যে পরিচয়টা রয়েছে, আর বর্ণটা সত্যি বিবর্ণ হয়ে গেছে, রং উঠে গেছে সেটা। আর এখানে একটা ছবিও রয়েছে, দেখো না, এই একই অবস্থায় রয়েছে। মানে 2021 সালে যা দেখে গেছি, 2026 এখনো সেই একই অবস্থা, বরং আরো খারাপ। হ্যাঁ। বই তো অনেক ভিজে গেছে। আমার দোকানের ভেতরে যা, আমি অ্যাকচুয়াল অন্য দোকানের বাইরে বসা। আপনি ক্যামেরাটা নিয়ে আমার ভেতরটা দিয়ে এখন আমি ঢুকে যাব, এতটা জল। কি অবস্থা? জল জমে যাচ্ছে একটু বৃষ্টি হলেই, বর্ষা আসলে এরকম অবস্থা হয়ে যায় প্রত্যেক বছর। আজকে থেকে দেখছি না, আমি 7-8 বছর ধরে একই জিনিস দেখছি। বৃষ্টিতে একটা সমস্যা, তবে জল নিকাশিটা একটা সমস্যা। এই জলটা কতক্ষণ থাকবে কেউ বলতে পারবে না, তো কালকে সকাল পর্যন্ত থাকতে পারে। পাশে তো মার্কেট ছিল অসমাপ্ত, সেটা হলে কি ভালো হতো? না, ব্যবসা হতো না ওখানে। ব্যবসা সবাই চায় খোলামেলা জায়গায় ঘুরে ফিরে বইটা কেনা, ওইখানে গিয়ে আলাদাভাবে বই কেনার জন্য ঢুকবে না। 5টা দোকান পাশাপাশি দেখে কিনতে পছন্দ করে বই বিক্রেতারা। সমস্যার প্রতিকার কিভাবে হবে আমরা কি করে বলবো? এরা তো কোনো সরকার এসেই বলতে পারছে না যেটা কিভাবে করবে। সবাই তো বলছে করে দেবো, হবে। কলেজ স্ট্রিটটা পরিচিত কলেজ স্কোয়ারের জন্য, বৃষ্টি হলে পুরোটাই কলেজ স্কোয়ার হয়ে যায়, বই নষ্ট হয়, জায়গাটা একটা অচল অবস্থা, একটা জঘন্য ব্যবস্থা। কিন্তু মুশকিল হচ্ছে অবস্থান বা গঠনগত দিক থেকে এই কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, এই জায়গাগুলো মানে জলটা বেরোবার জায়গা থাকতো না। আগে যেটা 5 দিন জল থাকতো, নৌকো চলতো, মাঝখানে সেটা হয়তো 5 ঘন্টায় নেমেছে। এখন এই সবে একটা কাজ হয়েছে মাস 3-4 আগে, এই সব রাস্তা খোঁড়াখুড়ি করে ওই খালে নিয়ে গিয়ে জলটাকে কিভাবে ফেলা যায়। এখন ওই খালটারও সংস্কার দরকার। সেটা আমরা আগের সরকারের, আমি যে দলের সঙ্গে যুক্ত সেখানকার সরকারের সঙ্গে আমরা কাজ করে এই কাজটা করানো গেছে। আবার খালটাকে পুরো করাতে গেলে আরো বড় কাজ। বর্ষা এলেই জল থই থই, ভাসে লক্ষ লক্ষ টাকার বই। কলেজ স্ট্রিটের এই দুরবস্থায় মনকষ্টে বই পাড়ার সবচেয়ে প্রবীণ প্রকাশক সবিতেন্দ্রনাথ রায়। বই নষ্ট না হয়, জল ধসে বাঁচানো যায়। এবার খুব জল গত বছর, হ্যাঁ গত বছর বহু বই নষ্ট বাঁচানো যায়। আপনারা কি চাইছেন না যে এইরকম একটা পুনর্বাসন হোক, যাতে এই বছরের কয়েকটা সময় যাতে এই অসুবিধায় না পড়তে হয়, এই যে লক্ষ লক্ষ টাকার বই নষ্ট হয়ে যায়? হলে তো ভালোই হয়, হলে তো খুব ভালোই হয়। প্রতিবারই তো এরকম আসে, বই ভেঙে
প্রতিবার প্রতি বছর আমাদের প্রচুর বই ভিজে যায়। মানে অত বড় একটা বাজার বন্ধ হয়ে পড়ে আছে, বন্ধ সেটা হয়ে যদি চালু হয়। হ্যাঁ, তাহলে তো খুব খুব ভালোই হয়। যদি কোনোদিন ওটা হয় তাহলে কি কলেজ স্ট্রিটের লাভ হবে? অবশ্যই লাভ হবে। এরকম একটা বই পাড়ায় এরকম একটা মার্কেট তৈরি হচ্ছে যেখানে বহু প্রকাশক কিন্তু ওখানে আছেন, অনেক প্রকাশকই ওখানে জায়গা নিয়েছেন। এশিয়ার বৃহত্তম বই পাড়া, এই পাড়াকে দেখতে বহু মানুষ বাইরে থেকে বিদেশ থেকেও এসে ঘুরে যান। একই জায়গায় যেখানে কফি হাউস দেখছেন, ইন্ডিয়ান কফি হাউস, একসঙ্গে বই, এত বইয়ের দোকান, যেটা সারা বিশ্বে আর কোথাও এরকম আছে বলে আমারও মনে হয় না। এরকম একটা জায়গায় যে হেরিটেজ অবস্থায় আছে, সেই হেরিটেজটাকে রেখে দেওয়াই আমার মনে হয় যে ভালো একদিক দিয়ে। হ্যাঁ, সেটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করা যায়, একটা মল তৈরি হলো, বইয়ের মল, সেইখানে আরও অনেক বেশি প্রকাশক এলেন, সেটা তো উপকারী একটা প্রকাশনা জগতে। ওই ওপরেই হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় বইয়ের মল, কিন্তু সেই স্বপ্ন কেন অসম্পূর্ণ রয়ে গেল? তৈরি করবার সময় প্রথম বাধাটা হয় এদেরকে কোথায় সরিয়ে নিয়ে যাব। মার্কাস স্কোয়ার নিকটবর্তী জায়গা, এদেরকে নিয়ে যাবার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে যে এদের জন্য একটা বিকল্প বাজারের ব্যবস্থা করে দিতে হবে। তাদের ভয় ভাঙানো যে তারা একবার ওখানে গেলে নতুন যে ভবনটা তৈরি হবে তাতে তারা ফিরে আসতে পারবেন কিনা। মূলধারিটা হলো এই বিল্ডিংটার কোনো প্ল্যান ছিল না কর্পোরেশনের কাছে, এই পুরনো বাড়িটা। তার নিচে ভূগর্ভস্থ যে লাইনগুলো ছিল, জলের লাইন, তৎকালীন গ্যাসের লাইন পর্যন্ত, পাইপ লাইন, নানা রকমের, সেগুলো কেটে যাচ্ছিল। যেহেতু বেসমেন্ট করা হচ্ছিল, একটা ব্যস্ততম দুটো রাস্তা, একটা হাওড়া শিয়ালদাকে সংযোগকারী রাস্তা, একটা কলকাতার বাণিজ্যিক যে মূল ভূমিটা ডালহৌসি, তার সাথে উত্তর কলকাতাকে সংযোগ করা রাস্তা। বেসমেন্টটা করতে আমাদের অনেক সময় লেগে গেল। যখন আমরা হস্তান্তর পর্বের সময়ে এলাম, তো দোতলা করে ফেলেছি, সেই সময় আবার কর্পোরেশনে লালবাড়িতে পালাবদল ঘটল। তখন বিকাশবাবুর বদলে শোভন চট্টোপাধ্যায় মেয়র হিসেবে এলেন। যখন দোতলা পর্যন্ত রিহ্যাবিলিটেশনের পার্টটা ইনক্লুডিং কর্পোরেশনের বিল্ডিং, কর্পোরেশনের যে অফিস, মার্কেট অফিস, সেটাকে সাজিয়ে টাজিয়ে আমরা তৈরি করে হ্যান্ডওভার করলাম। তারপরে অল অন এ সাডেন এরা একতরফাভাবে আমাদের চুক্তিটাকে বাতিল করে দিয়ে আমাদের যে অফিস, যেখানে আমাদের সমস্ত মূল্যবান তথ্য, প্ল্যান, নকশা, যাবতীয় কিছু সংরক্ষিত, সেই অফিস শুদ্ধ বন্ধ করে দিয়ে এরা দখল নিয়ে নিল। কি যুক্তি সেটা? যুক্তি যে দেরি হয়েছে তোমার, এটা অতএব তোমাকে এটা আমি টার্মিনেট করে দিলাম একতরফা। 2007-এ মার্কেটটা ভেঙেছিল, 18 মাসে এনারা দেবেন বলেছিলেন। সেই জায়গায় আমরা 2011 সালে 28শে ফেব্রুয়ারি ইনকমপ্লিট অবস্থার মার্কেটটা পাই। আমাদের দোকানদারের বেচা কেনা খুব কম হয়, কর্পোরেশনের ভাড়া, মেনটেন্স চার্জ সবই আমাদের কাছে নেন, কিন্তু সে অনুপাতে আমরা কোনো সেবা শুশ্রূষা পাচ্ছি না। আপনি তো অনেকগুলো মেয়র দেখলেন, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, শোভন চট্টোপাধ্যায় ছিলেন, ফিরহাদ হাকিম ছিলেন, যে এতগুলো মেয়র, মানে কাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন? মোটামুটি শোভনের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম, কিন্তু কাজ কিছু হয়নি। তিনি বলেছেন আমি দেখছি। সুব্রতর আমলেও আমরা দেখেছি। ববি হাকিম, ইনি তো খুব ব্যস্ত লোক, আজ পর্যন্ত প্রায় 10-20 বার আমরা চিঠিটা দিয়েছি, চিঠির কোনো রেসপন্স দেননি। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতাম, পেয়ে আছে। ইনি বলতেন যে আপনার বসুন, আপনার চেষ্টা করছি। বুদ্ধদেব বাবু যখন এসেছিলেন মার্কেটে, যখন আমাদের মার্কাস করে ইনি মিটিং করলেন, তখন আমাদেরকে খুব বড় বড় কথা বললেন। আপনারা 18 মাসের মধ্যে পেয়ে যাবেন, এশিয়ার মধ্যে বৃহত্তম মার্কেট হবে, আপনাদের কোনো চিন্তা নেই, দোকানে ভ্যালুয়েশন আছে তার থেকে অনেক বেড়ে যাবে। সবাই বড় বড় কথা বলে গেছেন, কিন্তু কোনো লোকই কাজ করেননি। আমাদের মার্কেট আগে বরং এর থেকে ভালো ছিল। আমরা আশা করছি এটা যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি এটা হস্তক্ষেপ করেন বা মিউচুয়ালে বসেন, তাহলে আমার সহজে এটা মীমাংসা হয়ে যায়। এই বর্ণ পরিচয় যে মার্কেটটা হবে, মানে কলেজ স্ট্রিট মার্কেট, এটা একটা অস্বাভাবিক সময়কে নির্ধারণ করে ঠিক করা হয়েছিল। তার কিছুটা সময় আমার সময় শুরু হয়েছিল, কিছু হ্যান্ডওভার হয়েছিল। আমার আগে পূর্ববর্তী যারা মেয়র ছিলেন তারা নিয়েছিলেন, বলেছিলেন যে 46 মাসের মধ্যে শেষ করতে হবে। তা এর পুরো রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া, মার্কাস স্কোয়ারের ট্রান্সফার, তারপর ফিরিয়ে নিয়ে আসা, সত্যি কথা বলতে কি যে ধরনের অ্যাকর্ডিং টু বিল্ডিং প্ল্যান আর যেভাবে করা,
আর যেভাবে যারা কনস্ট্রাকশন করছে তারা তো পিপিপি মোডে করেছিল, যে ধরনের মানে প্রফিট মার্জিন রাখবার চিন্তা করেছিল, যে স্পেস মার্জিন রাখার চিন্তা করেছিল, যা করেছিল টোটালটাই ফেল করে গেছে 47 মাসের জায়গায়, মানে 3 বছর থেকে 4 বছর হয়। আর আপনি দেখছেন যে বিকাশবাবু মেয়র ছিল 2005 থেকে 2010, 2005 থেকে 20 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে সেটা কিন্তু কমপ্লিট হয়নি। মানুষের কনভেনিয়েন্সের জন্য ওই রাস্তাটা আমি খুলে দেবার ব্যবস্থা করেছিলাম এবং মার্কাস স্কোয়ার থেকে সিট করে যাতে এখানে চলে আসে। আমরা ছোটবেলায় ওখানে একটা মার্কাস স্কোয়ার ছিল, আমরা ওখানে খেলতে যেতাম। পরবর্তীকালে পুরো সব ভেঙে ডেমোলিশ করে কি যে হলো, হ্যাঁ, আর কি হলো না, এটা বিকাশবাবু ভালো বলতে পারবে, সব ব্যাপারে উনি বলেন তো। এটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে এটা ওনার সময় এই কাণ্ডটা শুরু হয়। আমার সময় তো প্রজেক্টটা চালু হয়েছিল, কাজ এগোচ্ছিল, পরবর্তীকালে কেন হয়নি সেটা আমি বলতে পারবো না। পরবর্তীকালে যারা পুরো প্রশাসনে ছিলেন 2010-এর পর থেকে তারা বলতে পারবেন, আর বলতে পারবেন যিনি বেঙ্গল শেল্টারের কর্তা। এক্ষেত্রে কি কোনো টেকনিক্যাল ডিসপিউট ছিল? কখনোই ছিল না। যে চুক্তি হয়েছিল চুক্তিটা অত্যন্ত যুক্তিসঙ্গত চিন্তাভাবনা করে চুক্তি হয়েছিল, কাজ তারা শুরু করেছিলেন, বেশ কিছু লোককে সেখানে তারা নিয়েও গিয়েছিলেন। পরবর্তীকালে কি হয়েছে কেন হয়নি এটা কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে বললে খানিকটা বাচালাদা হয়ে যাবে। তারপর কি হলো? তারপর ওর যা দেখছেন তাই হলো, কিছুই হলো না। একটা বড় আফডান ইনফ্রাস্ট্রাকচার হাঁ করে দাঁড়িয়ে রইল। কালকে দেখছি ঝর্ণা পড়ছে ওখান দিয়ে বৃষ্টি। ঝর্ণা কেন দাদা, অনেক কিছুই পড়বে। ওখানে একটা বুকমল তৈরি করার কথা ছিল, কি যে হলো, বুকের কোথায় কোথায় কি লাগলো আমি বলতে পারবো। মাঠটা নষ্ট হয়ে গেল, 20 বছর ধরে একটা অচল অবস্থা মধ্য কলকাতার বুকে। আগের সরকারের কোনো হেলদোল নেই। এই চিঠিটা দিলাম 18/1/2022 ফিরহাদ হাকিম মহাশয়কে। এই চিঠি দিয়ে আমরা অভিযোগ জানালাম যে আমরা পুরসভার বাজার দপ্তরের ব্যবহারে এবং কার্যকলাপে স্তম্ভিত। চুক্তি অনুসারে কলেজ স্ট্রিট বাজারকে পুনর্নির্মাণ করে পুরসভার প্রাপ্য বুঝিয়ে দিয়েছি। পুরসভা এখান থেকে আয় করছে, বাকি অংশ আমাদের প্রাপ্য। অনেকটাই তৈরি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। বাজারের দপ্তরের বৈরিতা অসহযোগিতার কারণে অনেক বিলম্ব হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা ঋণদাতাদের সঙ্গে বিরোধ শুরু হয়েছে। আদালতে যা গড়িয়েছিল। প্রভূত বিনিয়োগ করে আমরা এই ভবন নির্মাণ করেছি। এখন বাজার দপ্তর অন্যায়ভাবে চুক্তি বহির্ভূত পদক্ষেপ নিয়েছে। বর্ণ পরিচয় বাজারকে অনেক দিন ধরে ওই সমস্যাটা শুনি, যেহেতু আমি এই জোড়াসাঁকু অঞ্চলেরই বড় ফোরেরই 15 বছর মানে 3 টার্মের কাউন্সিলর। ইলেকশনের আগে সবাই জিজ্ঞেস করছিলেন যে প্রথম কাজগুলো কি করবেন। তা আমি ওই বর্ণ পরিচয় মার্কেটে গেলাম, গিয়ে দেখলাম যে পরিস্থিতি খুব দুর্দশার মতন ওইটা ছিল। তারপরে আমি কর্পোরেশন, আমাদের SWM এর এডি এবং ওইখানকার সুপার সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি। এখন পর্যন্ত প্রাথমিক আইনগত যে কোনো সমস্যা হতে পারে বা আইনগত কি সলভ হবে এখন আমি বলতে পারছি না, কিন্তু এখন প্রাথমিক আমরা পরিবেশটা কীরকম ঠিক করতে পারি ওইটাই দেখে কাজটা চালু করেছি। বর্ণ পরিচয় বাজার নিয়ে কি সরকারের কোনো পরিকল্পনা আছে? দেখুন, সরকার, আমি জোড়াসাঁকুর MLA, আগে তো আমার পরিকল্পনা আছে, আমি সরকারকে বলবো। তা আমার পরিকল্পনা তো আপনারা দেখতে পাচ্ছেন। সরকার তো পরিবর্তন হয়েছে, হঠাৎ কি হলো আমি জানি না, মানে এত সুন্দর ক্লিনলিনেস ড্রাইভ হয়েছে এখানে, এটা আমাদের কল্পনার বাইরে। ইনফ্যাক্ট মানে নিচে যে একটা পাটাতনে দেখবেন 3টে সিঁড়ি আছে ওঠার, সেই সিঁড়িটা আমি পার্সোনালি আজ পর্যন্ত চোখে দেখিনি। মাটি কাদা, একটি মাত্র সিঁড়ি দেখা যেত। আমরা নামাজ পড়তে যেতাম এ মার্কেট থেকে ও মার্কেটে, স্লিপ করে করে চলে যেতে হতো। হঠাৎ দেখলাম জেসিপি নিয়ে এসে যখন ক্লিয়ার করলো, আমি নিজেই চোখে বুঝতে পারিনি যে এখানে 3টে সিঁড়ি আছে ওঠার জন্য। মানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি যেটা বললাম আপনাকে, সদিচ্ছা থাকাটা খুব জরুরি। আমার ধারণা এই সরকার নিশ্চয়ই এটার ব্যবস্থা নেবে। এই সরকারের কোনো পরিকল্পনা রয়েছে? আমি এটা নিয়ে কথা বলবো, অলরেডি আমি মাইক্রো লেভেলে বলেছি সরকারের, কিন্তু এটাকে আমি সিরিয়াস লেভেলে নিয়ে গিয়ে এটা কথা বলবো। সব কিছু বিক্রি হবে মলে, ভালো বড় দোকানে, আর শিক্ষা বিক্রি হবে রাস্তায়, এটাও ভালো লাগে না। কিন্তু এটা আমাদের ঐতিহ্য, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো। কিন্তু যদি তার সঙ্গে একটা যদি বইয়ের মল হয়,
সেখানে শুধুই আপনি যে ধরনের চাইবেন আপনি বই পাবেন, বই প্রেমী মানুষ যদি সেখানে যেতে পারে, হয়তো ভগবান এটা আমাদের জন্যই রেখেছে যে তোরাই এসে করবি। দেখতে দেখতে রাজ্যে সরকার বদল, ভগ্ন ইমারত আজও দাঁড়িয়ে, স্বপ্ন নিয়ে, প্রশ্ন নিয়ে। বর্ণ ফিরবে বর্ণ পরিচয়ের।